এবার আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে। ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতেই হবে দাবি নাসিরুদ্দিন পাটোয়ারির। ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর জরুরি বার্তা। প্রাথমিকের 14,000 শিক্ষকের নিয়োগে জট কাটছে, রোববার গুরুত্বপূর্ণ বৈঠক। যশোরে হাম প্রতিরোধে নতুন তথ্য নিয়ে সায়েন্টিফিক সেমিনার। ঝিনাইদহে 12 দফা দাবিতে বিদ্যুৎ কর্মীদের মানববন্ধন ও বিক্ষোভ। ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ছাড়িয়েছে 50,000, বড় ধরনের মানবিক বিপর্যয়। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। বিশ্বকাপে ইতিহাস গড়েছে নবাগত কেপ ভার্দে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে দ্বিতীয় রাউন্ডে আফ্রিকার দেশটি। নক আউটে তাদের প্রতিপক্ষ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী 4 জুলাই বাংলাদেশ সময় সকাল 8টায় এই ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্পেনকে রুখে দিয়ে আসর শুরু কেপ ভার্দের। নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে আটকে দ্বিতীয় রাউন্ডের আশা বাঁচিয়ে রাখে তারা। এবার সৌদি আরবের সঙ্গে ড্র করে 3 পয়েন্ট নিয়ে গ্রুপ এইচ থেকে রানার আপ হয়ে নক আউট পর্বে কেপ ভার্দে। ম্যাচের শুরু থেকে সমান তালে লড়ে গেছে সৌদি কেপ ভার্দে, কিন্তু ফিনিশিং ব্যর্থতায় গোল পায়নি কোনো দল। ম্যাচের শেষ দিকে আক্রমণে ধার বাড়ায় আফ্রিকান দলটি, কিন্তু লক্ষ্যভেদ করতে পারেনি তারা। তবে স্পেনের কাছে উরুগুয়ে হারলে দ্বিতীয় রাউন্ডে যেতে 1 পয়েন্টেই যথেষ্ট ছিল কেপ ভার্দের জন্য। উরুগুয়ের হারের সঙ্গে সঙ্গে উল্লাসে মাতে আফ্রিকান দলটি। সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় ভারতকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করে জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিব আলীর বাড়ি পরিদর্শন করে তার কবর জিয়ারত করেন তারা। পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং সীমান্ত হত্যার প্রতিবাদে বক্তব্য রাখেন। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, সীমান্তে যাদের হত্যা করা হচ্ছে তাদের কোনো ধর্মীয় পরিচয় নেই, তাদের একমাত্র পরিচয় তারা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশি হওয়ার কারণে ভারত তাদের হত্যা করে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি বলেন, সীমান্তে বাংলাদেশি হত্যার বিচার নিশ্চিত করতে ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতে হবে। আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনার জবাবদিহি নিশ্চিত না হলে সীমান্ত হত্যা বন্ধ হবে না। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, শুধু বেড়া নির্মাণ করলেই সমস্যার সমাধান হবে না। সীমান্ত অঞ্চলে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মসংস্থান সহ মৌলিক সুযোগ সুবিধার ঘাটতি রয়েছে। সীমান্তবাসীর জীবনমান উন্নয়নের পাশাপাশি শক্তিশালী ও মর্যাদাপূর্ণ পররাষ্ট্রনীতি গ্রহণের উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। সড়ক পরিবহন আইন কঠোরভাবে কার্যকর করার লক্ষ্যে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্স পয়েন্ট কর্তন শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। সম্প্রতি এক জরুরি বিজ্ঞপ্তিতে সংস্থাটি চালকদের বিদ্যমান আইন ও বিধিমালা কঠোরভাবে মেনে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছে। বিআরটিএ জানায়, সড়ক পরিবহন আইন 2018 এর ধারা 11(1) অনুযায়ী প্রতিটি ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে মোট 12টি পয়েন্ট বরাদ্দ থাকে। সড়ক মহাসড়কে কোনো চালক আইন অমান্য করলে বা বিভিন্ন ধারা লঙ্ঘন করলে অর্থদণ্ড বা কারাদণ্ডের পাশাপাশি তার লাইসেন্স থেকে অতিরিক্ত শাস্তি হিসেবে এই দোষ সূচক পয়েন্ট কর্তন করা হচ্ছে। বর্তমানে রোড সেফটি পেনাল্টি সিস্টেম অ্যাপের মাধ্যমে কোনো চালক ট্রাফিক আইন অমান্য করলে স্বয়ংক্রিয়ভাবে এই পয়েন্ট কাটা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সড়ক দুর্ঘটনা ও অপরাধ কমাতে দেশের সব চালককে ট্রাফিক আইন যথাযথভাবে অনুসরণ করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। দীর্ঘ 5 মাসের অপেক্ষার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 14,384 জন সহকারী শিক্ষকের নিয়োগ ও পদায়নের জট কাটার সম্ভাবনা তৈরি হয়েছে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামীকাল রোববার বিকেল 3টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব সাখাওয়াত হোসেন। বৈঠকে নবনিযুক্ত শিক্ষকদের বিদ্যালয়ে পদায়ন, যোগদান এবং কর্মরত শিক্ষকদের বদলি সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা করা হবে। মন্ত্রণালয় জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়া নিয়ে ওঠা অভিযোগ যাচাই বাছাই শেষ হওয়ায় এখন কার্যক্রম এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। গত ফেব্রুয়ারিতে চূড়ান্ত ফল প্রকাশের পরও নিয়োগ না হওয়ায় নির্বাচিত প্রার্থীরা আন্দোলন করেছিলেন। রোববার এই বৈঠকের মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হবে বলে আশাবাদী চাকরি প্রার্থীরা।
যশোরে অনুষ্ঠিত হয়েছে হাম প্রতিরোধে নতুন তথ্য বিষয়ক একটি সায়েন্টিফিক সেমিনার। শুক্রবার সন্ধ্যায় যশোর পিটিআই অডিটোরিয়ামে এই সেমিনারের আয়োজন করে যশোর মেডিকেল কলেজ শিক্ষক সমিতি। সেমিনারে সভাপতিত্ব করেন যশোর মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও শিশু বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার মোহাম্মদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন। প্রধান অতিথি ছিলেন দেশের খ্যাতনামা শিশু বিশেষজ্ঞ ও লেখক প্রফেসর ডাক্তার আবিদ হাসান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার আবু হাসনাত মোহাম্মদ আহসান হাবিব। সেমিনারে হামরোগ প্রতিরোধ টিকাদান কর্মসূচির গুরুত্ব এবং এই সংক্রান্ত সর্বশেষ তথ্য উপাত্ত তুলে ধরেন যশোর জেনারেল হাসপাতালের শিশু বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার আম্বিয়া পারভিন সাথী। প্যানেল এক্সপার্ট হিসেবে বক্তব্য দেন সার্জারি বিভাগের ডাক্তার শরীফুল আলম খান, মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার গৌতম কুমার আচার্য এবং গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ইলাবতী মণ্ডল। সঞ্চালনা করেন যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার গাজী শরীফউদ্দিন আহমদ। অর্গানোগ্রাম সংশোধন, আউটসোর্সিং নিয়োগ বাতিল ও স্থায়ী নিয়োগ চালু সহ 12 দফা দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশনের কর্মীরা। আজ সকালে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশনের ঝিনাইদহ অফিস চত্বরে এই মানববন্ধন পালিত হয়। মানববন্ধনের আয়োজন করে পশ্চিম অঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন। মানববন্ধনে বক্তব্য দেন পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের ঝিনাইদহ শাখার সাধারণ সম্পাদক জিয়াবুল হক। এ সময় সংগঠনের সভাপতি শরীফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক, যুব বিষয়ক সম্পাদক জাবেদ আলী, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান সহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা ওজোপাডিকোর অর্গানোগ্রাম সংশোধন করে স্থায়ী পদ বৃদ্ধির দাবি জানান। সেই সঙ্গে অস্থায়ী ও আউটসোর্সিং কর্মচারীদের নিয়োগ বাতিল করে স্থায়ী নিয়োগ ও পে স্কেল বাস্তবায়নে 12 দফা দাবি পূরণে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন নেতাকর্মীরা। ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজের সংখ্যা 50,000 ছাড়িয়ে গেছে। শত শত মানুষ এখনও ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে রয়েছে। উত্তর ভেনেজুয়েলা জুড়ে বড় ধরনের মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। দেশটির সরকারের দেওয়া তথ্যে এসব কথা বলা হয়েছে। দেশটির সরকার জানিয়েছে নিখোঁজের সংখ্যা এরই মধ্যে 50,000 ছাড়িয়ে গেছে। শুক্রবার ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওস দাদো কাবেয়া জানিয়েছে, ভূমিকম্পে সবচেয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্যের কিছু এলাকায় লোকজনের প্রবেশাধিকার সীমিত করা হবে। এরই মধ্যে স্থানীয় বাসিন্দারা ত্রাণ সামগ্রী সংগ্রহ এবং জীবিতদের খোঁজে নিজেরা দল গঠন করছেন। এমনকি কেউ কেউ তাদের নিজস্ব যানবাহনগুলোকে জরুরি অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করছেন। ভেনেজুয়েলা সরকার ইতোমধ্যেই এক্সের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করেছে, যা 2024 সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে ব্লক করে রাখা হয়েছিল। আল জাজিরা ও ফাস্ট পোর্টের তথ্য অনুযায়ী উদ্ধার কাজ ও জরুরি যোগাযোগের সুবিধার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দর্শক, এ ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।